এই দুটোতেই আছে। বিএনপির বিএনপি জামাত এখানে একমত না না, এই যে বিএনপি কথাটা আইনে এখন কেন আনলেন? কেন আনবো না? আমার কথা শেষ করতে দেন। এটা খুবই খারাপ, আমরা তো সপক্ষ, খুবই খারাপ কাজ করছেন আপনি। না না রনি ভাই, আমরা সপক্ষের কথা বলতে হবে। একদম আমার কথা শুনেন আপনি। না আমাদের তো বলতে হবে, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবেন না, আমাদের দায়িত্ব এটা, সপক্ষের কথা বলতে হবে, নিরপেক্ষ থাকার চেষ্টা করেন। আপনি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এখানে বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে। নির্বাচনে যে যাচ্ছে বিএনপি তার সংস্কারের আলাদা কর্মসূচি ঘোষণা করে নাই। সে হা বা না ভোট যেটার পক্ষে বিপক্ষেই বলুক না কেন, তার তো সংস্কার এজেন্ডা আছে। তার কি রাজনৈতিক দল হিসেবে এই রাইট নাই যে আমার সংস্কার এজেন্ডা হলো এইটা? যার মধ্যে এবং আমি যদি এই সংস্কারকে না করি তাহলে আমি জুলাই বিরোধী হয়ে গেলাম। রনিবার একটা বিষয় নিয়ে আসি একটু আগে। রনিবার সাউন্ড দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সত্যকে নিতে পারছেন না, মানে না মিথ্যাকে নিতে পারছি না। সরি ফর আমি আসি, মিথ্যার প্রতিবাদ করেছি, আমি আসি, ন্যারেটিভ তৈরি করব, আমি আবার প্রতিবাদ করব। নোট অফ ডিসেন্ট যখন সবাই জামাত দিলে সমস্যা, আমি শেষ করি। আপনার কথা আমি ইন্টারফেয়ার করি নাই। মিথ্যা বললে আমি ইন্টারফেয়ার করব। না না, আপনি আপনার সময় আপনি কথা বলছেন, আপনার সময় কথা বলছেন, কোনো মিথ্যা বলতে এটাই কোনো স্বাধীনতা। আপনি যদি কথা বলার সুযোগ না দেন, সন্ত্রাস করার স্বাধীনতা থাকে না না, এটা সন্ত্রাস বলেন। আপনি আমাকে কথা বলতে সুযোগ দিবেন না, এটা সন্ত্রাস। মিথ্যা বলতে সুযোগ দিবেন। আমি আসি, দেখেন উনি এই জামাত নোট অফ ডিসেন্ট, জামাত নোট অফ অবশ্যই করবেন, জামাত নোট অফ ডিসেন্ট দিয়েছে, জামাত নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা খুব খারাপ লাগছে। কিন্তু বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটা আমার খারাপ লাগছে না। আমাদের এলাকায় একটা কথা বলে, আমার এই জামাইটা ভালো আমার মেয়ের কথা শুনে, আমার ছেলেটা খারাপ তার বউয়ের কথা শুনে, অন্যের কথা শুনলে তখন খারাপ লাগে। দেখেন আজকে এই যে রনি ভাইরা, আমি মনে করি শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে কেন জানেন? এই যে সুশীলরা যে তাকে তেলামি করতে গিয়ে ফ্যাসিস্ট হয়েছে। সাংবাদিক মানে কি? সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিককে মানে আয়না স্বরূপ, সংবাদপত্রকে আয়না স্বরূপ বলা হয়। আর আমাদের শরীয়তে যেটাকে বলে একটা মুমিন আয়না স্বরূপ। আয়নাতে আপনি কি দেখবেন? আয়নাতে আপনি দেখবেন আপনার মুখে কি দাগ আছে, সেই দাগগুলো দেখবেন। আয়নাতে আপনি সেটা দেখবেন। আজকে সাংবাদিকরা আপনি দেখেন, এই রনি ভাই যে এই সাংবাদিকদের যে প্রোগ্রামে গিয়েছিলেন, উদ্বোধনী বক্তব্য উনি দিয়েছেন, 7 মিনিট কথা বলেছেন, আমি পুরো বক্তব্যটা আমরা শুনেছি। উনিবার যে বয়সে, আমার যে বয়স, এই বয়সে প্রত্যেকটা ইউনিভার্সিটির যে সভাপতিগুলো ছাত্র দলের, এই সভাপতিগুলো সেম বয়সের, অথচ তারা এখন ছাত্র দলের সভাপতি, আর আমরা আজকে পেশা আসছি 10-12 বছর। আমার খুব ভালো লাগতো রনি ভাই যদি সেদিন ধরে ভুলগুলো ধরিয়ে দিতেন। কিন্তু আপনি সেখানে কি করলেন? আপনি সেটা করলেন না। আপনি 7টা মিনিট নিজের মতো করে 7টা মিনিট বক্তব্য দিলেন। সেটাকে দর্পণ বলে না, সেটাকে সংবাদপত্রের দর্পণ বলে না। এই রনি ভাই ওই দিন সংবাদপত্রের প্রোগ্রামে গিয়েছেন, তার আগের দিন তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছেন। উনি পরে বলছেন কেন ওদিন কেন প্রকাশ করেন না তার আগের দিন তারেক রহমানের সাথে উনি দেখা করেছেন? তার মানে তাহলে আপনি সুশীল কেন সাজলেন? আপনি সুশীল কেন সাজলেন? আপনাকে অবশ্যই বলতাম আমি বিএনপিকে ওন করি, আমি বিএনপি ন্যারেটিভকে ওন করি। আপনি যদি বিএনপি ন্যারেটিভকে ওন করেন সেটা আপনাকে প্রকাশ্যে বলতে হবে, কিন্তু আপনি সেটা প্রকাশ্যে বলছেন না। আপনি বলছেন আমি সুশীল, আবার আপনি জামাত করেন, আপনি প্রকাশ্যে বলছেন, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত করছেন, শিবির করছেন, এটা বলছেন। সমস্যা এখানে আপনি সুশীল একদিকে ছাড়ছেন, আবার আমার বিএনপি ন্যারেটিভ গ্রহণ করছেন, আবার আপনি বলছেন আপনি এটা ওন করছেন। এটা তো সমস্যা। আপনি বলেছেন যে আমরা ইউনিটি গভর্নমেন্ট তৈরি করতে চাই। যখন আপনার ভালো সময় ছিল না তখন আপনি ইউনিটি গভর্নমেন্টের কথা বলেন, যখন আপনার সুসময় আসছে তখন আপনি ইউনিটি গভর্নমেন্টের কথা বলবেন না। তার মানে জামাত যেটা বলছে এটা তারেক রহমান আগেই বলেছেন ইউনিটি গভর্নমেন্টের কথা। ইউনিটি গভর্নমেন্ট মানে কি? আমরা জোটবদ্ধ এই জাতীয় পার্টির মতো সরকার না, জাতীয় পার্টিকে আমি 10-12টা সিট দিলাম, তাদেরকে আমি বিরোধী দল বানাবো, এটা ইউনিটি গভর্নমেন্ট মানে আমরা বিরোধী দলকে সহ্য করতে পারি না, যে বিরোধী দলকে আমি মানুষে মনে করি না, সেটা না করে একসাথে 5টা বছর একসাথে কাজ করে বাংলাদেশকে। ওটা মিডিয়াতে আছে, আপনারা শুনবেন এবং ওনার কথা শুনবেন, মিথ্যাচারটা আপনারা যাচাই করবেন। দর্শকদের আমি অনুরোধ করছি, মিডিয়া ফ্যাসিবাদী ভূমিকা পালন করার বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খরূপে আমি বর্ণনা করেছি। মিডিয়ার যে চরিত্র হননের কালচারটা ওই সময় থেকে শুরু হয়েছিল এবং যেটা আজকে সোশ্যাল মিডিয়াতে ফটোকাট সাংবাদিকতা নামে মহামারী আকারে শুরু হয়েছে এবং যেটা আমাকে নিয়েও করা হচ্ছে, ওনার দলের লোকজন করছে, সেটা করা হচ্ছে। এবং আমি মেইনস্ট্রিম মিডিয়া করছেন আপনি, এবার মিডিয়ার কথা বলছি, সোশ্যাল মিডিয়া আছে অনেক, ফলে উনি যেটা বলতেছে তারেক রহমানের, আমি পুরো বক্তৃতায় তারেক রহমানের নামও নেইনি, কোনো তেলবাজি ছিল না, কোনো প্রশংসা ছিল না, আমি ওনাকে আহ্বান জানিয়েছি যে আমি তারেক রহমান বা বিএনপিকে আহ্বান জানিনি, আমি বলেছি যারা নির্বাচিত হবেন আপনারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিবেন। আমার কথা হলো দল যার রাষ্ট্রসভার, এটা আমি সবসময় বলি, কিন্তু ওনাদের কথা হলো নিরপেক্ষভাবে শুধু শিবিরকে জামাতকে সার্ভ করতে হবে, অন্য দল করা যাবে না। দেখেন একটা কথা বলি, বাম এবং আওয়ামী আমলের একটা কমন ন্যারেটিভ ছিল, একটা লোক জ্ঞানী শিল্প সাহিত্য চর্চা করে বইটি পড়ে সে বিএনপি করা কালচারালি একটা নিচু জাতের ব্যাপার, একটা এন্টি ব্রাহ্মণিক ব্যাপার আর কি, আপনি জাতে উঠতে পারবেন। সেই নোশনটাই ওনারা চালু করতেছে। হ্যাঁ, আপনি বিএনপি করেন প্রকাশ্যে বলেন, আর এবার প্রকাশ্যে আবার গোপন হওয়ার কি আছে? আমি বাংলাদেশ পন্থার রাজনীতি এখানে বিকশিত করি। 2 দিন আগে আমাকে জামাত বলা হয়েছে, 3 দিন আগে আমাকে এনসিপি বলা হচ্ছে, এখন আমাকে বিএনপি বলা হচ্ছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি এখানে একটা গণতান্ত্রিক মূল্যবোধ ধারার একটা কালেকটিভ প্লুরাল এবং টলারেন্সের একটা রাজনীতির কথা আমি বলি, কিন্তু এই রাজনীতিটাকে আপনার একটা ন্যারেটিভ, ফেক ন্যারেটিভের মধ্যে যেমন মিথ্যা ন্যারেটিভ তৈরি না করাই ভালো। না, এই যে উনি যেটা বললেন যে আরেক রহমানের সামনে গিয়ে আপনি একটা মিডিয়ার প্রোগ্রাম, একটা মিডিয়ার প্রোগ্রাম যেখানে আমি অন দ্য পয়েন্টে আমাকে সুযোগ দিবেন। না, আপনি 5 সেকেন্ড বল, 5 সেকেন্ড আমরা শেষ করে বলবো। না, তাহলে আমি শেষ করি। মাসুদ ভাই, এই যে বিএনপি জামাতের লড়াই আমরা দেখছি, এই লড়াই কি নির্বাচন পর্যন্ত টানতে হবে? এটা পুরো থামবে কি মনে হয়? মিথ্যার উপর দাঁড়ায় কোনো রাজনীতি একদম ছোট করে শেষ করবে না, থামবে না।
তাহলে কি হবে নির্বাচন আগামী? চলবে এরকম হোক। ফলাফল কি আবার সেই আজকে যদি বলা হয়েছে, আজকে আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার একটি ব্রিফিং করে বলেছে কেরামতির 3 নির্বাচন ছিল 14, 18, 24, সেই কেরামতির নির্বাচনে এই সংশয় সংঘাত সংশয় এক জিনিস, আর এই হাউকাও এক জিনিস। হাউকাও তর্ক তো এটা তো চলতেই পারে, সমস্যা কি? এই যে দুজনে তর্ক করতেছে, আমি তো এনজয় করতেছি, কারণ তর্ক করলে কি হয়, অনেক সত্য বেরিয়ে যায়। রাইট, ভালো তো এটা, আপনার এই দর্শকরা সবাই এনজয় করতেছে, কিন্তু দর্শকরা বুঝবে যারা ঘটনা জানে। তবে জরিপের গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা হয়, জি, এবং এই আলোচনাটা ইন্টারেস্টিং। মানে এটা হয় কি জানেন, বিভিন্ন দৈনিক পত্রিকায় দেখবেন রাশিফল ছাপা হয়, রাশিফল, এটার কোনো কার্যকারিতা নেই, তাহলে ছাপা হয় কেন? লোকে খুব মন দিয়ে পড়ে এবং পরে বোঝার চেষ্টা করে যে আমি আজকে কন্যা রাশি, আজকে আমার দিনটা কেমন যাবে। তারা তো দেখলে একটা কাজ করতো, যে 5টা পত্রিকার রাশিফল নিত একসঙ্গে, নিয়ে 5টা পত্রিকা কি বলছে আজকে আমার দিনটা কেমন যাবে, তাহলে তার মোটামুটি মাথা খারাপ হয়ে যেত যে আমি আসলে কোনটা। দেখবেন 5 পত্রিকা 5 ধরনের লেখে, মানে যার যা মনে হয় লিখে দেয়। তো তারপরে তো মানুষ পড়ে, পড়ে কেন? পরে এটা আরাম লাগে পড়তে, হ্যাঁ, পড়ার একটা মজা আছে। এই যে কিছু কিছু খাবার আছে না, পেট ভরে না কিন্তু খেতে মজা লাগে, এটা অনেকটা ওরকম আর কি। আর আমার জরিপ হলো ওই জিনিস। আপনি আমাকে বলেন 1 সপ্তাহের ব্যবধানে বাংলাদেশে এমন কি ঘটছে যে 66 থেকে 37 চলে আসবে? কি ঘটছে রে ভাই, এত ডিফারেন্স কি হয় 1 সপ্তাহের ব্যবধানে? তো ঘটনাটা হলো কি, কারা করে জরিপ, এটা হলো ইম্পর্টেন্ট। কোন প্ল্যাটফর্ম জরিপটা পরিচালনা করেছে সেটা হলো ইম্পর্টেন্ট। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। একই বিষয়ে প্রশ্ন, উনি করলে একরকম হবে, আমি করলে আরেক রকম হবে। কেন হবে? আমার একটা প্ল্যাটফর্ম, ওনার আরেকটা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের উপরে অনেক কিছু নির্ভর করে। ওনারা যে জরিপগুলি করেন, এই যে প্রদেশ সংগঠনগুলো, এরা দেখছে এখানে এই সংগঠনগুলো কেউ নাম জানতো, কেউ নাম জানে, আর নাম ফাটানোর একটা ব্যবস্থা। আমি একটা জরিপ করলাম, এই নামটা একটু ফাটলো। যদি ঘুরিয়ে প্রশ্নটি করি আবার, এটা যদি ঘুরাই দেয়, এই যে বিএনপির প্রায় 35%, জামাতের প্রায় 34%, এই যে মানে মানুষের সমর্থন, এটি কি আপনি, আমরা এটাকে ধরলাম জরিপটাকে, এটি আপনি মনে করেন এতটি মানে পার্থক্যটি এত কম বিএনপি জামাতের সমর্থনে? হ্যাঁ, আপনি ধরছেন, আপনি বলবেন, আমি তো এটা ধরি না। বলেন না একটু। আমি তো এটা ধরি না, আমি তো মনে করি না যে এরকম পার্থক্য হবে। আগেটা যেটা হলো 66 আর এখানে হলো 26, এখন হলো 36 আর 37। তো এটা তো হলো না রে ভাই, বললাম তো 1 সপ্তাহের মধ্যে কি দেশের মানুষের মধ্যে চিন্তার মধ্যে এত পার্থক্য হয়ে গেছে? হয়নি। আগের জরিপটা যখন হয়, সেই জরিপটা শুরু করেছিল ডিসেম্বরের 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। তার মানে ওই সময়ের মধ্যে, অর্ধেক সময়ের মধ্যে তারেক রহমান আসবে বলা হচ্ছিল, বাকি অর্ধেক সময় তারেক রহমান এসে গেছে। জি। তো যে কারণে জরিপে হয়তো আপনি বলবেন যে একটা ব্যাখ্যা হতে পারে, এই জন্য তার বিএনপির ভোট অনেক বেড়ে গেছে। আবার এরপরে তারেক রহমান এসে গেছেন কিন্তু তেমন কোনো আলোচনায় আসছেন না, অতএব আবার কমে গেছে। এই ধরনের একটা ব্যাখ্যা আপনি দাঁড় করাতে পারেন, কিন্তু এই ব্যাখ্যা আমার কাছে গ্রহণযোগ্য না। আসলে এটা দিয়ে আপনি মানুষের মন বোঝার চেষ্টা করেন না, যারা জরিপ করেছে তাদেরকে বরং চেনার চেষ্টা করেন। জি, এরা কারা? জি, আমরা আসবো একটু। যেটা রনি ভাই, আপনার কাছে রাশিফল জরিপের সঙ্গে আমরা তুলনা করছিলাম, আসলে কি তাই না এর বাস্তবতা আছে? আমরা যদি একটু ছাত্র সংসদ নির্বাচনগুলো আগে জরিপ হয়েছিল, এরাই একটু জরিপ করেছিল ডাকসুর আগে, আপনার নিশ্চয়ই মনে আছে, যদি একটু ওইভাবে মাথায় রেখে বলেন। জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, কামাল ভাই যেখানে শেষ করছে ওখান থেকে শুরু করি। মার্শাল ম্যাকলুহানের একটা বিখ্যাত লাইন আছে, মিডিয়াম ইজ দ্য মেসেজ। ধরেন মিডিয়ামও মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ, মানে কোন মাধ্যমে আপনি মেসেজটি দিচ্ছেন সেটি গুরুত্বপূর্ণ। ফলে আর ছাত্র সংসদ নির্বাচনকে পেঁচাইয়া যে প্রশ্নটা করা হয়, এটা কমপ্লিটলি ইরিলেভেন্ট এই কারণে যে ইউনিভার্সিটিগুলোতে একটা হোমোজিনিয়াস ভোটার থাকে এবং এইবার তরুণ ভোটারদের সংখ্যা অনেক বেশি, এটা আমরা জানি। ছাত্র সংসদ পেঁচায় না, এটা হলো ছাত্র সংসদ নির্বাচনের আগেও এরাই জরিপ করেছিল, আবার কাউন্টার জরিপও হয়েছিল। হ্যাঁ, যে এরা এরকম অনেক জরিপ হয়েছিল যে এরা পাস করবে না, এরকম জরিপ দুইটাই হয়েছিল। তো ফলে কিন্তু আমি প্রশ্নটা বুঝতে হবে আপনার, এই জরিপটি যারা করেছে তাদের জরিপটির সঙ্গে ফলাফলের মিল ছিল। হ্যাঁ, তাদের এখন এই সংগঠনটি, আমি বলি এই সংগঠনটি, হ্যাঁ, আপনার ফলাফলের মিল ছিল কিন্তু 100% তো মিল ছিল না। কারণ হলো এই ইলেকশনের যে স্ট্রাকচারটা, ডিজাইনটা, সেই ডিজাইনটা এই জরিপ সংস্থাকারী বুঝে নেই। কারণ হলো এখানে কোনো ছাত্র সংসদে শিবির নামে নির্বাচিত হয় নাই, শিবির সমর্থিত অন্য নিরপেক্ষ প্যানেল নির্বাচিত হয়েছে। শিবিরের রাজনীতি নির্বাচিত হয় নাই, কিন্তু মানে শিবিরের ম্যানিফেস্টো, শিবিরের ইস্তিহার এবং এটা দেখে এটা জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে পোলাপান দলে দলে ভোট দিয়ে শিবিরকে নির্বাচিত করে নাই। অবশ্যই এখানে নির্বাচিত হয়েছে
শিবির সমর্থিত ভিন্ন ভিন্ন নামের প্যানেল ব্যক্তিরা। এবং তারা দীর্ঘ সময় ক্যাম্পাসে কাজ করার সুযোগ পেয়েছে, বাকিরা পায় নাই। এবং এখানে একটা অসম ফিল্ড শুরু থেকেই ছিল এবং এখানে ন্যারেটিভ পলিটিক্স ব্যাপকভাবে ওয়ার্ক করছে এবং আমরা জানি অনেক অনেক ব্যাপার আছে। আমরা কথা বলছি এবং জরিপ, অসম- জরিপ, জরিপ। হ্যাঁ, জরিপ। এবং এখন জরিপের ব্যাপারটা হলো এই জরিপ কারা করছে তাদেরকে খুঁজে বের করা জরুরি, এই কারণে যে তারা সমাজে যে পারসেপশন ক্রিয়েট করতে চাচ্ছে, পারসেপশন ক্রিয়েট করার মধ্য দিয়ে আপনার জরিপ রাজনীতিতে কোনো প্রভাব ফেলে না। জি। যেটা হয় জরিপকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করা হয়। এখন একটা রাজনৈতিক ইমপ্রেশন তৈরি করার জন্য এই জরিপগুলো, দেখেন হাসিনার আমলে আছে জরিপ হয়নি, 70 ভাগ, 100 ভাগ, 99 ভাগ, কত জরিপ আমরা দেখছি। ব্যাপারটা হলো আপনি কি পলিটিক্সটা করছেন, জনগণের সাথে আপনার সম্পর্কটা কি, এসি রুমে বৈশা কতগুলো এই সমস্ত জরিপে কারা ফান্ড করে, এই সমস্ত জরিপকারী সংস্থা লোকগুলোর রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি, এগুলো আমরা অজানা না। এটা হয়তো জনগণ বুঝবে না, ঘরে ঘরে বুঝবে না, কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল কমিউনিটি, সাংবাদিক যারা, তারা সবাই জানে কারা এখানে ফান্ডিং করে, তাদের পলিটিক্যাল এজেন্ডা কি, তারা কতটা নিরপেক্ষভাবে একটা দলকে সার্ভ করে ইমানদারির সাথে, এগুলো সব আমরা জানি। এটা কি শুধুমাত্র মানে খুঁজে বের করা দরকার কোনটা, আজকের যারা সবগুলোই দিন আগেরগুলো, আমি আজকেরটা হবে কেন, সবগুলোই কারণ তাহলে। এবং তখন আমরা যখন ব্যাখ্যা করব, তখন আমরা এই রেজাল্টগুলোতে কে কাকে আগায় রাখতেছে এবং তার পলিটিক্যাল এজেন্ডাটা আমরা বুঝতে পারবো, যে কোন জরিপকারী সংস্থা কার হয়ে কাজ আগায় করছে। রাখতেছে, কোন জরিপকারী সংস্থা জামাতকে আগায় রাখতেছে, কোন জরিপকারী সংস্থা আওয়ামী লীগকে আগায় রাখতেছে, হ্যাঁ, কোন জরিপকারী সংস্থা এনসিপির ব্যাপারে আপনার পজিটিভ ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করছে। আমি বলছি জরিপের একটা পলিটিক্স আছে, এটা বোঝাটা জরুরি। হ্যাঁ, কিন্তু জরিপ আপনাকে জেতাবে না, জরিপ আপনাকে ভোট দিবে না, হ্যাঁ, জরিপ আপনাকে প্রভাবিত করবে না। কেন প্রভাবিত করবে না? ধরেন ন্যারেটিভ পলিটিক্স করে আমরা আজকে যদি প্রমাণ করতে চাই যে অমুক দল চূড়ান্ত রকম ভালো, এর চেয়ে ভালো পৃথিবীতে আর কিছু নাই, হ্যাঁ, এইটা আপনি ধরেন যে একটা জোয়ার তৈলা ফেলেন, কিন্তু আপনার নির্বাচন, ভোট, রাষ্ট্র চালানোটা এটা একটা প্র্যাকটিক্যাল কর্মসূচি ভিত্তিক ব্যাপার, এটা জোয়ারের ব্যাপার না। এবং আপনার আলোচনায় শুরুতে যেমন আপনি একটা কথা বললেন যে নির্বাচনী একটা মুখোমুখি উত্তাপ ছড়িয়ে পড়েছে, এই দামারুল তৈরি হয়েছে, বিএনপি বলছে বেকার ভাতার কথা, জামাত বলেছে কর্মসংস্থানের কথা। বিএনপি কোথায় বেকার ভাতার কথা বলছে? সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে। আচ্ছা। বিএনপি কর্মসংস্থান ভিত্তিক, আপনার খাত ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির কথা বলেছে। আর জামাত কথা বলেছে, জামাত বলছে হরে ধরে কর্মসংস্থান, এটা হাসিনাও বলছে, এরশাদ বলছে, সবাই বলে খাত ভিত্তিক কর্মসংস্থান। একটা উদাহরণ দিই, যেমন শুধু আইটি সেক্টরে আপনার 1 বছরের মধ্যে 10 লাখ কর্মসংস্থান সৃষ্টির একটা প্র্যাকটিক্যাল কর্মসূচি নিয়ে বিএনপি মাঠে নামছে। ফলে এই যে ন্যারেটিভটা, এটার সাথে ফ্যাক্টের কোনো যোগ নেই। হ্যাঁ, যেটা আপনি বলে ফেললেন, আমি বলতেছি আপনি জানি না শুনে বলছেন তা না, বলছি আপনি মিডিয়ায় পাইছেন দেখে বলছেন। ফলে এই যে জিনিসগুলো, এখন এই জিনিসগুলো যখন মানুষের কাছে আপনি প্র্যাকটিক্যালি যাবেন, একটা তরুণ যখন দেখবে আচ্ছা জামাত তো কর্মসংস্থানের কথা বলছে, হ্যাঁ, তো তখন আবার ওই বিএনপিও বলছে, কিন্তু বিএনপি যখন বলবে যে এই খাতে তোমার কর্মসংস্থানের কথা বলছে, আর জামাত যখন বললো হরে ধরে আমি বলছি, তখন কিন্তু বিএনপি কার্ডের কথা বলেছে, অনেকগুলো কার্ডের আছে। আমরা যে জরিপটি নিয়ে কথা বলছিলাম, এটা দুজনে বলছে জরিপ কোনো ভোটের প্রভাব পড়বে না, আমরাও সেটি বলছি জরিপ কোনো ভোটের প্রভাব পড়ে না। আমার যদি প্রশ্ন খুব স্পেসিফিক, এই জরিপটি যে ফলাফলটি এসছে, এটি কি মনে করেন আপনি একমত কিনা? জরিপের আগে ছিল বিএনপি প্রায় 67%, সেখান থেকে বিএনপির কমে এসছে, জামাত সে কাছাকাছি আছে আগের যে ফলাফল। জি, অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই আমাকে চমৎকার প্রয়াস অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট আছে, ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং এখন টিভির যারা দর্শক আছে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমি নিজেও কামাল ভাই এবং রনি ভাইয়ের সাথে এই ক্ষেত্রে একমত যে জরিপ আসলে এটাকে আমি নিজেও মনে করি না যে জরিপ একটা বড় ধরনের ফ্যাক্ট, কিন্তু বুঝতে হবে এই যে যারা আইআইএলডি এবং জরিপ যারা করছে তারাও কিন্তু বলছে না যে জরিপের প্রভাব ভোটে পড়বে। তারা একটি ফলাফল প্রকাশ করছে, আপনারা প্রভাব পড়বে কিন্তু বলেনি। আইআইএলডি এবং ন্যারেটিভের যে জরিপটা আজকে হয়েছে, এটাকে আবার ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই? আপনি দেখেছেন বিশ্ববিদ্যালয়, যতগুলো বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের পূর্বে কিন্তু একমাত্র ন্যারেটিভে যারা আজকে যে জরিপটা করেছে, এই ন্যারেটিভে যে জরিপটা করেছে তাদের 99% জরিপটা সত্য হয়েছে। এবং এর বাইরে বাসস বলতেন, এর বাইরে যতগুলো ছাত্র সংসদ নিয়ে জরিপ হয়েছে, কোনোটাই কিন্তু এত পার্সেন্টেজে সঠিক হয়েছে নেই। কিন্তু এই জন্য এটাকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। দেখেন, রনিবা যেটি বললো যে এটাকে রিলিভেন্ট, মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোকে এত রিলিভেন্ট নেওয়ার কোনো সুযোগ নেই। আমি বলি ইরিলিভেন্ট হওয়ার সুযোগ নেই। 90 আপনি দেখেছেন, 91 যে ইলেকশনে সবাই সকল কিছুতে সকলেই বলেছে 91 ইলেকশনে আওয়ামী লীগ জয়লাভ করবে এবং কি ভূমিধস বিজয় হবে আওয়ামী লীগের। কিন্তু 90-এর যে ডাকসুর যে ছাত্র সংসদের ইলেকশন, এই ইলেকশনে বড় একটা প্রভাব কিন্তু সে 91-এর ইলেকশনে পড়েছে। এবং অনেকেই এটা ব্যাখ্যা করে যে 90-এর যে ছাত্র সংসদের যে ভূমিধস বিজয় হয়েছে, সেই বিজয়টা 91-তে বিএনপিকে ক্ষমতা আনার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। কেন বলছি? দেখেন, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, আপনি যদি নর্থ সাউথে কোনো জরিপ করেন,
নর্থ সাউথের শিক্ষার্থীদের তারা হচ্ছে এলিট শ্রেণীরা এখানে পড়াশোনা করে। তারপর একটা গ্রামে কোনো স্কুল কলেজে যদি আপনি জরিপ করেন সেখানে নিম্নবিত্ত মানুষজন পড়াশোনা করে। কিন্তু আপনি পাবলিক বিশ্ববিদ্যালয় যতগুলো বিশ্ববিদ্যালয় দেখবেন সেখানে একজন রিক্সা চালকের ছেলে যেভাবে পড়াশোনা করে, একজন ইংলিশ মিডিয়ামের ছেলে যেভাবে পড়াশোনা করে, সব লেভেলের একটা প্রতিনিধিত্ব, একটা প্রতিচ্ছবি কিন্তু সেখানে পাওয়া যায়। তার মানে প্রত্যেকটা লেভেলের শিক্ষার্থীদের এই যে ছাত্র সংসদগুলো যে ইলেকশনগুলো হচ্ছে, এই ইলেকশনের যে প্রতিচ্ছবিটা আছে এটাই কিন্তু বাংলাদেশের একটা রিফ্লেকশন। দেখেন রনি ভাই আরেকটা বিষয় নিয়ে আসে, আমি বিশেষ করে রাখি গ্রামে যেমন কৃষক আছে, দিনমজুর আছে, বিশ্ববিদ্যালয় কিন্তু তারা কিন্তু আবার নাই। বিশ্ববিদ্যালয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় একটা ছেলে একটা পাবলিক আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমরা যখন এলাকায় যেতাম, এলাকা প্রত্যেকেই আমাদেরকে আইকন হিসেবে চিনতো, তার সন্তানকে নিয়ে আসতো, বলে যে মানে আমাদের পরামর্শগুলো গ্রহণ করতো। তার মানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একটা এলাকাকে প্রতিনিধিত্ব করে। তার মানে এই যে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ইলেকশনে যে জয়, এই জয়টাকে ছোট ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তারপরে রনি ভাই একটা বিষয় নিয়ে আসলো, সেটি হচ্ছে যে ছাত্র শিবিরের যে ছাত্র সংসদগুলো ইলেকশন করেছে, এখানে ছাত্র শিবিরের নামে ইলেকশন করে নাই। দেখেন আমি একটু শেষ করে রাখি ভাই, ছাত্র শিবির নামে ইলেকশন করে নাই। যখন ডাকসুতে জয়লাভ করেছিল তখন সকলেই সুশীলরা বলেছে এবং রনিবারও বলেছে যে এখানে নামে ইলেকশন করে নাই। কিন্তু আপনি দেখেছেন যখন ডাকসু হলো, চাকসু হলো, রাকসু হলো, সর্বশেষ জগন্নাথে ছাত্রদলে আপনি কি দেখেছেন?